প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই সালাম, প্রীতি আর শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমরা লন্ডন স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানটি সম্প্রচার করছি। পাশাপাশি আপনারা লন্ডন বাংলা, ওয়ান বাংলা, সিলেট টিভি এবং ইউটিউব চ্যানেলগুলোতে দেখতে পারবেন। আজকে একটা স্পেশাল এপিসোড। আপনারা জানেন কি, আপনাদের কি মনে আছে? হাঁটি হাঁটি পা করে কিন্তু 7 রং আজকে 100 পর্বতে চলে আসলো। আজকে বিশেষ একটি এপিসোড এবং বিশেষ দুজন অতিথিকে নিয়ে এসেছি 7 রঙে 7 রং রাঙানোর জন্য। চলুন ওনাদের সাথে পরিচিত হই। প্রথমত আমি পরিচয় করিয়ে দিব মাহারুন আহমেদ মালা। উনি প্রফেশন একজন ব্যারিস্টার। আপনাকে 7 রঙে স্বাগতম। আসসালামু আলাইকুম 7 রঙের দর্শক যারা দেখছেন, আসসালামু আলাইকুম নিপা আপা, এবং অনেক ধন্যবাদ আপনাকে। আজকে 100তম অনুষ্ঠানে আপনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমার সাথে রয়েছেন যিনি, উনি হচ্ছেন শাকির আহমদ। উনি প্রফেশনে সিভিল ইঞ্জিনিয়ার। আপনাকে 7 রঙে স্বাগতম। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম। আমাকে এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য LB24 টিভির এবং 7 রং প্রোগ্রামের যে যেখানে দেখছেন এখান থেকে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আমাদের সালাম। ধন্যবাদ শাকির আহমেদ। এবার দর্শক আপনাদেরকে বলবো, বরাবরের মতো আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন ধাঁধার উত্তরের জন্য। গত পর্বের ধাঁধাটির উত্তর দিয়ে আমি মূল অনুষ্ঠানে ফিরব এবং যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করব। তো গত পর্বের ধাঁধাটি ছিল, প্রথম ধাঁধাটি ছিল, আপনারা যারা বিজয়ী হয়েছেন নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেটি ছিল, থাল থাল বরিশাল, থাল নীল চূড়ে, বৃন্দাবনে আগুন লাগাইলে কে নিবাহিতে পারে। এবং উত্তরটি ছিল সূর্য। এবং উত্তরটি দিয়েছেন রায়হান কবির, রোম ইটালি থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রায়হান কবির, ও রোম ইটালি থেকে আমাদের অনুষ্ঠান দেখেন এবং এই পর্বের বিজেতা হওয়ার জন্য। তারপর দ্বিতীয় ধাঁধাটি ছিল গত পর্বের, 12 মাসের মেয়ে বটে 13 মাসে গেলে, গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগণন ছেলে। সঠিক উত্তরটি ছিল কলা গাছ এবং সঠিক উত্তর দিয়েছেন সাদিয়া নূর, মালয়েশিয়া থেকে। আপনি যে মালয়েশিয়া থেকে আমাদের অনুষ্ঠানটি দেখেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রীতি এই পর্বের বিজেতা আপনি। প্রিয় দর্শক, 100 পর্বে আমি প্রতি পর্বে 2টো করে ধাঁধা দিয়েছি। তো 200টি ধাঁধা আপনাদেরকে দেয়া হয়েছে ইতিমধ্যে। অনেকেই বিজেতা হয়েছেন, অনেকে উত্তর দিয়েছেন একই ধাঁধার, অনেকে কয়েকজনে মিলে উত্তর দিয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার আমি প্রথমে আমার অতিথির কাছে যাব। মেহরুন আহমেদ মালা, আপনার কাছ থেকে জানতে চাই প্রথমে, আপনার দেশে বাড়ি কোথায়? আপনি বাংলাদেশের কোন অঞ্চলে আপনার বাড়ি, কোন অঞ্চলে আপনার বড় হওয়া? একটু আপনার সম্পর্কে জানতে চাই। থ্যাংক ইউ আপা। আমার বাবার বাড়ি, যেটা অরিজিনাল বাড়ি আমরা যেটা বলি দাদুর বাড়ি আর কি, সেটা হচ্ছে গাজীপুরে, গাজীপুর ডিস্ট্রিক্টের আমরা কালীগঞ্জ থানা। কিন্তু আমি বড় হয়েছি ঘোড়াশালে, আমার জন্ম ঘোড়াশালে। আমার আব্বা পিটিভিতে জব করতেন, সেই সূত্রে আমি ঘোড়াশালে বড় হয়েছি। আমার কৈশোর কেটেছে ঘোড়াশালে, আর আমার যৌবন কেটেছে ঢাকাতে, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আর তারপরের জীবন তো লন্ডন লাইফে। জি, তো আপনি এইখানে কত বছর হলো আছেন? এখানে আছি প্রায় 2 যুগের উপরে। 2 যুগের উপরে, তাহলে তো অনেক বছর। অনেক বছর আপা। জি। আর বাংলাদেশের সাথে যোগাযোগ আছে? জি, আমরা মানে শেকড়ের টান আছে? শেকড়ের টানে। আমার বাবা মারা গেছেন 2007-এ, আমার মা মারা গেছেন গত বছর। আমরা চেষ্টা করেছি 2 বা 1 বছর পরে পরে দেশে যাওয়ার জন্য, এবং আমার বাচ্চা, আমার একটাই মেয়ে রিমঝিম ফাতিমা শাকির, ওকে নিয়ে গেছি। কারণ
আমরা চেয়েছি যে দেশটা, বাংলাদেশটা যে কত সুন্দর, কত আন্তরিক আত্মীয় স্বজনরা, এটা আসলে আমরা সেজন্য প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি, না হলে 2 বছর পর পর তো যাই। এই যে গত অগাস্টে গিয়ে আসছি, এবার আবার এখন টিকিট দেখছি যে এবছর আবার কখন যাওয়া যায়। হ্যাঁ, খুবই ভালো। এবং আপনার মেয়েকে বাংলাদেশের একটা দেশের প্রতি একটা আন্তরিকতা হবে, দেশকে চিনবে, এটাই তো আপনি চাচ্ছেন। হ্যাঁ, একদম আপনি ঠিকভাবে বলেছেন যে যেহেতু আমার মেয়ে দেশে হয়েছে, কিন্তু আমি সবসময় চেয়েছি যে মায়ের টান বা মায়ের যেটা সুতিকা ঘর যেটা বলে, সেটা তো দেশ, সে যদিও এ দেশে জন্মগ্রহণ করেছে, তো সেটা যেন সে অনুভব করতে পারে, সেটার প্রতি যেন তার টান থাকে। এবং আমরা দুজনেই আমরা সবসময় চেষ্টা করি যে মেয়েটাকে নিয়ে দেশে যেতে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে, বিশেষ করে গ্রামের বাড়িতে কিন্তু আমরা যাই সবসময় দেশে গেলে। জি, ধন্যবাদ। আপনার কাছে আসবো এবার। আমি শাকির মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার দেশের বাড়িটা কোথায়, আপনার বড় হওয়া জন্ম কোথায়, কোন অঞ্চলে? আমার জন্ম আসলে ময়মনসিংহ। আমার আব্বা তো আসলে সরকারি চাকরি করতেন, এই জন্য জীবনের প্রথমটুকু আমার কেটেছে ময়মনসিংহ। তারপরে আব্বা চাকরি সুবাদে চলে গেলেন পাবনা। তো আমার প্রাথমিক শিক্ষা যেটা, সেটা হলো পাবনা থেকে। তারপরে আব্বা চলে আসলেন ঢাকা, গাজীপুরে। তো ওইখানে গাজীপুরে আমার পড়াশোনা, স্কুল জীবন, তারপরে কলেজ জীবন আপনার ঢাকায়। তারপরে তো আমি পড়াশোনা করলাম বুয়েটে। বাট আমার শৈশব কৈশোর পুরোটাই কেটেছে গাজীপুরে, যদবপুর যেটাকে বলি। জি, তো আমার আব্বা ওখানে চাকরি করতেন। বর্তমান যেটা হলো ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আর ওইটা আমরা যখন ছিলাম তখন এটা ছিল বিআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আমার আব্বা ওখানে চাকরি করতেন, তা আমরা ওইখানেই বড় হওয়া। আর আপনি তো বুয়েট থেকেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, এবং এইখানে এসছেন আপনি নিশ্চয়ই অনেক দিন হয়ে গেছে। জি। তো আপনার কি কোনো চেঞ্জ মনে হয়েছে, মানে ওইখানেও আপনি পড়াশোনা করে এখানে এসে কি ইজি ছিল, নাকি মানে রিয়েলি হার্ড ওয়ার্ক ছিল? বুয়েটের লাইফটা আসলে একটু ডিফারেন্ট ছিল। তখন তো আসলে এত ফ্যাসিলিটিস ছিল না, এখন যেরকম ফ্যাসিলিটিস পাওয়া যায় সব কিছু হাতের নাগালে। তো বুয়েটের লাইফটা আসলে অনেক সুন্দর ছিল। আর তারপর টিচারদের সাথে যেমন আমাদের একটা সম্পর্ক, একটা মনে হচ্ছে হয়তো কি একটা ভয়ভীতির সম্পর্ক থাকতো বুয়েটে। আর আমি এখানে এসে আমি উচ্চশিক্ষা গ্রহণ করি ইউনিভার্সিটি সারে থেকে, ইঞ্জিনিয়ারিংয়ের উপর, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো এদের সাথে দেখলাম যে এরা আসলে অনেক আন্তরিক, টিচার এবং স্টুডেন্টদের যে সম্পর্কটা অনেকটা বন্ধুসুলভ। তো এইটা কিন্তু একটু এখন জানি না, এখন আমি ইংল্যান্ডে যেটা আপনি দেখেছেন যে টিচাররা এবং স্টুডেন্টরা ফ্রেন্ডলি, অনেকটা ফ্রেন্ডলি। হ্যাঁ, অনেকটা ফ্রেন্ডলি, ওরা কিন্তু স্ট্রিক্ট না। আমি যে কোনো জিনিসই মানে ইজিলি আলাপ করতে পারি, এক্সপ্লেন করতে পারি, কোশ্চেন আস্ক করতে পারি, যেটা বুয়েটে আসলে তখনকার যুগে সম্ভব ছিল না। আমরা একটু মানে ডিস্টেন্স ছিল। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু ভয় কাজ করে বেশি। এখন হয়তো বা চেঞ্জ হয়েছে, এটা আমি জানি, তো অনেক আগের কথা। হ্যাঁ, এটা কিন্তু খুব ভ্যালিড একটা পয়েন্ট যে টিচাররা কিন্তু স্ট্রিক্টের পাশাপাশি ফ্রেন্ডলি হলে ভালো। হ্যাঁ, তো দর্শক, আমি আপনাদেরকে আরেকটি চমক দিব। সেটা হচ্ছে আমার আজকের অতিথিরা দুইজনই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। এটা কিন্তু আপনাদের কাছে আমি প্রথমে সিক্রেট রেখেছিলাম, এখন বললাম ওনারা দম্পতি। এখন জানতে চাইব যে ওনাদের বিয়ের কত বছর হলো একই সাথে, এবং কিভাবে যাচ্ছে, এত বছর যে হলো কেমন যাচ্ছে? থ্যাংক ইউ আপা। বিয়ের আমরা 23 বছর পার হয়ে 24 বছরে পড়ছি। অভিনন্দন আপনাদেরকে। আর আমাদের আসলে প্রত্যেকটা সাংসারিক জীবনে টক ঝাল মিষ্টি, এখানে কষ্ট আছে, ভালোবাসা আছে, উত্থান আছে, পতন আছে, সব কিছু যেরকম চলে, বিবাহিত জীবনটাও কিন্তু সেরকম। তারপর স্যাক্রিফাইসটা আছে, দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়। কারণ 23 বছর বলতে অনেক সোজা, যে অনেক আসলে 23 পার হয়ে 24-এ যাচ্ছি, কিন্তু সময়টা তো অনেক কঠিন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়ায়। কারণ আমরা দুজনেই আমরা যেটা আল্লাহ দিয়েছেন আমরা মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই। বাসায় বসকে আপনি নাকি শাকির ভাই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, এখানে কিন্তু আপনার ভয় নাই। আসলে আপনার ওয়াইফরা
সংসারটা পরিচালনা করে থাকে। হ্যাঁ আর আমরা যারা হাজবেন্ড আসলে তো সহযোগিতা করি, যখন দুজনে পারস্পরিক সমঝোতা থাকে সংসারটা আসলে খুবই সুন্দর হয়। তা আমরা সবকিছু দুজন মিলেই করি। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংসারটা কিন্তু দুইজনের হাতেই। একজন একা কত করবে, একজনের পক্ষে কি সব কিছু করা সম্ভব? আর সাপোর্টটা লাগে কিন্তু। আর আমরা যারা আসলে বাইরে থাকি দুইজনে যদি মানে একে অপরকে হেল্প না করি তাহলে আসলে খুব কষ্টকর হয়ে যায়। তো আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি? আন্ডারস্ট্যান্ডিং। অবভিয়াসলি আপা, আন্ডারস্ট্যান্ডিং তো আছে, দুজনের স্যাক্রিফাইসও আছে। যেমন আমার যে প্রফেশনটা, আসলে আমার প্রফেশনে আমার হাজবেন্ড যদি হেল্প না করতো আমার পক্ষে আসলে এখানে এসে পড়াশোনা করে এই প্রফেশনে যাওয়াটা সম্ভব হতো না। কারণ আমার এমনও হয় যে রাত 12টা 1টার সময় ফোন দেয় যে ডিটেনশনে নিয়ে গেছে, এখন ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। অথবা এই যে আজকের প্রোগ্রামে আপা আপনাকে বললাম যে শুক্রবার মনে হচ্ছে সমস্ত ক্লায়েন্ট আজকেই চলে আসছে। তো যারা আসলে ল বা বিজনেস টাইপের সাবজেক্টগুলো, যেটা ল অথবা ডাক্তার অথবা যারা বিজনেস করে মহিলারা যারা, তাদের যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না আসে তাহলে কোনো মেয়েই আসলে ভালো করতে পারবে না। যেটা আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে এখানে এসে পড়াশোনা করা, তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB LLM করে আসছি, তারপর এখানে এসে আবার LLB মানে বিয়ের পরে আপনি করেছেন? বিয়ের পরে আমরা একসাথে এসেছি। তাহলে অনেক বড় সাপোর্ট আপনি ভাইয়ার কাছ থেকে আমরা পেয়েছেন। একই সময় প্রায় এসেছি। জি, বিয়ের পরেই আমার পড়াশোনা আরম্ভ হয়েছে এবং এখানে এসে আমি LLB করেছি, তারপরে বার করেছি, তারপর নিজে একটা অফিস দিয়েছি। এটা হাজবেন্ডের সাপোর্ট না হলে সম্ভব হতো না। যেমন আমি যখন বিয়ের আগে যখন বাবা মার সন্তান ছিলাম তখন আমার বাবা মার সাপোর্টটা পেয়েছি, যেটা বাবা মার সাপোর্ট না হলে আসলে হতো না। এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমি মনে করি যে বিয়ের পরে হাজবেন্ডের সাপোর্ট না হলে আসলে কিছু করা সম্ভব না। এটার জন্য ভাইয়াকে ধন্যবাদ। এখন ভাইয়ার মুখে শুনবো, আপনি কি আপুর সাপোর্ট পেয়েছেন? না, তা তো অবশ্যই। সাপোর্ট না পেলে তো আসলে দুজনে এত দূর পথ যাওয়াটা তো ইজি হতো না। আমরা আসলে দুজনে সাপোর্ট করি। তো আপনারা যে দুইজন প্রফেশনাল, তো এটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেক্সিটি নাই, মানে কোনো সমস্যা হয় না? অনেক পরিবারে কিন্তু আমি এটা নাই বললে বলা যাবে না, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই প্রফেশনাল হলে কিন্তু অনেক ক্লাশ হয়। আবার কেউ কাউকে বড় এটা হচ্ছে কি, ও সিভিল ইঞ্জিনিয়ার, যদি ও তো এখানে এসে মাস্টার্স করেছে, তারপর সে PhD করেছে, তারপর ইউনিভার্সিটিতে সে জব করতো। কিন্তু আমি যখন অফিস দিয়েছি, যেটা আমি বারবার বলছিলাম যে একটা মেয়ের ক্ষেত্রে তার হাজবেন্ড অথবা তার বাবা মা অথবা তার ফ্যামিলির সাপোর্টটা বিশাল বড় একটা ব্যাপার। তো আমি যখন অফিস দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমার কাছের কেউ যদি আমার অফিসে থাকে, ধরেন অ্যাকাউন্টসটা দেখে অথবা পুরো আদার্স যে আমার সাথে কলিগরা আছে তাদের ইয়েগুলো যদি দেখে, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হবে। তখন কিন্তু ও চাকরি ছেড়ে দিয়ে সে আমার অফিসে, আমরা একসাথে, এখন সে আমার কোম্পানির ডিরেক্টর, আমরা একসাথে কাজ করি। কাজে সময়টা আমরা একসাথে পার করাতে আমাদের মধ্যে সে ক্লাসটা হচ্ছে না আর কি। এখানে আমি একটা কথা বলি, যখন একজন মহিলা এখানে একটা জব অথবা কোনো প্রফেশনে ঢুকতে চায় আসলে এত ইজি না, বিশেষ করে তাও যদি আমাদের কমিউনিটি থেকে আসে। এখানে নানা প্রতিবন্ধকতা থাকে যেটা আমরা ফেস করি বা করেছি অলরেডি। তো আমি দেখলাম যে আসলে যদি আমি তাকে হেল্প না করি তাহলে আসলে সেটা সম্ভব না। তো আমি চিন্তা করলাম, আমি ইউনিভার্সিটিতে আপনার রিসার্চ ফেলো হিসাবে 2019 পর্যন্ত জব করলাম। পরে ডাইরেক্টলি চলে আসলাম ব্যবসায়, তাকে আমি হেল্প করি এবং দুজন মিলে করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, সবার দোয়ায়। চাই আপনাদের দুইজনের এই যে টক ঝাল মিষ্টি 23 বছরের, তার একটু মজার একটা স্মৃতি আমাদেরকে বলেন, আমার দর্শকরা শুনুক, তারপর স্ট্রাগলটাও শুনবো। মজার তো অনেক স্মৃতি আছে এর ভিতর। যেটা হলো, আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট হলো তখন আমরা মাত্র নতুন আসছি, 2-3 বছর হবে তখন, তাই না? তো হঠাৎ করে আমার মনে হলো, হ্যাঁ তখন এরকম হবে। তখন আমি বাসায়, সে তখন কাজের থেকে ব্যাক করতেছে, তখন আমার হঠাৎ মনে হলো সে হয়তো কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসতেছে, হয়তো সে খুব স্ট্রাগল করতেছে, আমার মন থেকে এটা মনে হচ্ছে। তো আমি
বললাম যে ঠিক আছে আমি একটু আগাই, রাস্তা হেঁটে হেঁটে আগে আসলাম। আসার পর আসলেই দেখি সে চলে আসছে এবং তার 2টা হাতে ব্যাগ, সে খুবই স্ট্রাগল করছে। সে আমাকে বলতে তুমি কীভাবে বুঝলে এটা? তা আমি বললাম যে না, এটা আমার মন বলতেছে তুমি স্ট্রাগল করতেছো, তুমি এটা নিয়ে ক্যারি করে আসতে পারতেছো না। তো তখন আসলাম। এটা একটা খুবই আনন্দের স্মৃতি, মজার স্মৃতি। এরকম ছোটখাটো অনেক স্মৃতি আছে। আপুর কি মনে আছে কোনো মজার স্মৃতি? মজার আপনাদের ঝগড়াঝাটিও বলতে পারেন একটু। ঝগড়া তো প্রত্যেকদিনই হয়। কে রাগ ভাঙ্গান কে? রাগ ভাঙা সেই সব সময় একটু বেশি, কিন্তু আমি বুঝি। কিন্তু সব হাজবেন্ডরা কিন্তু এরকম না আপু। অনেক হাজবেন্ডরা আছে কিন্তু বউ রাগ ভাঙ্গায় না, কিন্তু সেই রাগ হ্যাপি কাপল আমি দেখছি। ও যদি রাগে না, আমার কাছে মনে হয় দুনিয়াটা আসলে আমার অন্ধকার। না আলহামদুলিল্লাহ, আমার মেয়েও এখন আমার রাগ ভাঙায়, বলে আম্মু তো বেশি বোঝে না, আম্মু থাক আমাদের ভুল হয়ে গেছে, তুমি ভুল করো নাই। আমার কাছ থেকে মেয়েও শিখেছে। এইদিকে আপনি কিন্তু খুব লাকি। আলহামদুলিল্লাহ, আমি আমার কাছে সবসময়, কারণ অনেক পরিবারে আমি দেখেছি হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হয়েছে কিন্তু বউকে যেই আগে এটা কনভিন্স করতে হবে, অথবা কোনো কোনো পরিবারে আছে আবার হাজবেন্ডরাও ইয়ে করে। আর তো এটা আপনাদের এবার একটু বাংলাদেশের ইয়েতে আসি। বলেন আপনাকে আবার, কিন্তু আপনি তো ব্যারিস্টার এবং ইমিগ্রেশন নিয়ে আপনি কাজ করছেন, ওই বিষয়ে 2-1টা প্রশ্ন থাকবে। বাংলাদেশের কিছু জিনিস বলেন, প্রিয় খাবার, প্রিয় শহর, কিছু একটা জিনিস বলেন আমার দর্শকরা জানুক কি আপনাদের পছন্দ এবং খাবার কোন শহরটা, এগুলো একটু। থ্যাংক ইউ আপা। যেহেতু আমি গাজীপুরের মেয়ে, গাজীপুরের আমার কাছে তো সব খাবারই ভালো লাগে, কিন্তু আমার মা যখন বেঁচে থাকতেন ছিলেন আমার মা, তখন আম্মা ইলিশ মাছ রান্না করতেন একটু ঝোল ঝোল দিয়ে, ওটা আমার খুব ফেভারিট। তারপর আমাদের দেশে আছে তেলের পিঠা, ফুল পিঠা, আমার খালাম্মা এরকম সুন্দর ফুল ইয়ে করে নকশা করে, অনেকে হয়তো অন্য নাম হতে পারে কিন্তু অনেকে হয়তো চিনেন, ফুল পিঠা আমরা যেটা বলি, সেটা আমার খুব পছন্দ। তারপর আছে আপা, আমরা তো গাজীপুরে কাঁঠাল আম প্রচুর হয়, তো গাজীপুরে ওই কাঁঠাল দিয়ে চাল দিয়ে সুন্দর একটা পিঠা করে তেলের মধ্যে দিয়ে, ওই পিঠাটাও আমার খুব পছন্দের। তারপরে একটা আবৃত্তি করে গাজীপুরের, ওটাও আমার কাছে ভালো লাগে। আমার কাছে সবই ভালো লাগে, বাংলাদেশে মনে হয় যে সবকিছুই ভালো লাগে। আর ভাইয়ার কি খাবারটা বেশি পছন্দ? আপনি তো পাবনার বলেছেন, অরিজিনাল ময়মনসিংহের। হ্যাঁ, আমার মানে শৈশবের একটা কাল কেটেছে পাবনায়। তাইলে আপনি ময়মনসিংহ অথবা পাবনার একটা খাবার বলেন তো আপনার প্রিয়। পাবনা যেটা আসলে সবচেয়ে ভালো খাবার, সেটা ওদের ফ্রেশ মিল্ক পাওয়া যেত তখন। এখানে আমি যখন ছোটকালে ছিলাম, মানে গরুর দুধ, যেটা ফ্রেশ, একদম ফ্রেশ। তো এখানে ছোটকালে আমরা স্কুলে যখন যেতাম তখন ফ্রেশ দুধ দিয়ে তারা আপনার যেটাকে মাঠা বলে ওটা বানাইতো। হ্যাঁ, আর সাথে আপনার পরোটা, তো তখন এটা ওদের খুব ফেভারিট খাবার ছিল। সাথে অনেক সময় আবার যে ওদের ফ্রেশ তিল পাওয়া যেত, আপনার পরোটার উপর তিল দিয়ে বানায় ফেলতো পরোটাটা, তো এটা খুব ভালো লাগতো, তখন ওইটা খেতাম, খুবই মজা লাগতো। পাবনা গেলে কোন জায়গাটা আমরা দেখতে যেতে পারি? পাবনাটা আসলেই সুন্দর। এখানে শালগাড়ি আছে, যেটা মানে ওখানে যদি ওদের সর্ষে খেতে হয় প্রচুর, গেলে আপনি দেখতে পারবেন। আর ইসামতি নদীটা খুব ভালো। আর ঈশ্বরদী, যেটা আপনার হার্ডিন ব্রিজ, যেটা এই জায়গাগুলি খুবই বিখ্যাত। আর পাবনার লোকও ভালো। আমরা যখন আর মানে নিরাপদ আছে কি? নিরাপদ, বাংলাদেশের সব জায়গায় নিরাপদ আমার কাছে মনে হয়, যতক্ষণ পর্যন্ত আপনি ভালো, সব নিরাপদ। আর আপনি ময়মনসিংহে কোনো জায়গা বলতে পারেন যেখানে যাওয়া যায়? ময়মনসিংহে তো আপনার প্রচুর জায়গায় যেতে পারবেন। আপনার ময়মনসিংহ সদর, তারপরে মুক্তাগাছা যেটা জমিদার বাড়ি, ময়মনসিংহ জমিদার বাড়ি আছে, তারপরে ব্রহ্মপুত্র, তারপর জয়নুল আবেদিন মিউজিয়াম, যেখানে জি ওনার আঁকা কিছু ছবি দেখতে পারবেন, দুর্লভ ছবি ওখানে আছে। লালন শাহ কি ওইটা তো ময়মনসিংহে? লালন শাহ হলো কুষ্টিয়া। কুষ্টিয়া, হ্যাঁ হ্যাঁ। মিষ্টির কথা বলো। আর ময়মনসিংহের যে আপনার কিছু মানে ভালো মিষ্টি পাওয়া যায়, যেটাকে বলা হয় ময়মনসিংহের মন্ডা। ওইটা কি করে আপনার মালাইকারি মিষ্টিটা, যেটা আমরা এখানে চমচম পাওয়া যায়, যেটা চমচমে ওখানে মাঝখানে কেটে দুধের সর দিয়ে রাখে উপরে। তো এই মিষ্টিটা খুবই ভালো, এটা আমার খুব ফেভারিট মিষ্টি। আমার দর্শকরা জানবেন যারা ময়মনসিংহে যাওয়া হয় না, পাবনা আমার মতো, ওনারা কি কি খেতে পারবেন, করতে পারবেন আপনাদের জন্য। সাথে আমাদের কালচারের মিল আছে। ময়মনসিংহ এবং সিলেটের কালচারটা
তো কাছাকাছি। সিলেটে গিয়েছিলেন? জি, আমি গিয়েছি। সিলেট ভালো লেগেছে? খুব সুন্দর। হযরত মুহাম্মদ শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজারটা খুব সুন্দর। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, যখন আমি ইউনিভার্সিটি ছিলাম তখন গিয়েছি। তবে এখন আরো মানুষজন উন্নত অনেক উন্নত হয়েছে, মানুষজন খুবই অতিথিপরায়ণ, খুবই অতিথিপরায়ণ। তারপর হচ্ছে যে খুবই ভদ্র। এখন তো অনেক বেশি বাড়িঘর হয়ে গেছে, তখন এত বেশি বাড়িঘর ছিল না। খুব ভালো লেগেছে। কিন্তু জায়গায়ও যেতে পারবেন, জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর, তারপর ওই যে টেঙ্গর হাওর, এগুলা টি গার্ডেন গুলো, টি গার্ডেন গুলো তো সাধারণ। মানে আমি গেলেই তো আমার অনেক সময় যাই এখানে, কারোর সাথে কথা বলতে হবে না, আপনি চা বাগানে গেলেন, এটাই তো আপনার মানে সুন্দর। এর চেয়ে আর সুন্দর জিনিস আমার মনে হয়, মনটাই ফ্রেশ হয়ে যায়, ভালো যায়। আর বিশেষ করে ভোরবেলা গেলে আরো ভালো লাগে, হালকা বাতাসটা যখন থাকে, সুন্দর বাতাস। আর রাস্তাঘাট কিন্তু তখন একদম নীরব থাকে, গাড়ি এগুলো একদম কম থাকে। তো যারা যান নাই তারা অবশ্যই সিলেটে যাবে, খুব সুন্দর সিলেট আসলে। তো এবার আপনাদের আমি প্রথম ধাঁধাটি দিয়ে দিব আমার দর্শকদেরকে। আপনাদের কোনো কবিতা, গান এগুলা শোনাতে চাইলে একটু শোনাতে পারেন, তারপর আমরা প্রশ্নে যাব। তো আমি এই পর্বের প্রথম ধাঁধাটি আমার দর্শকদেরকে দিয়ে দিচ্ছি, তারপর আমার অতিথিদের কবিতা, গান একটু শুনবো আমরা, আলোচনাও আছে অনেক। এই পর্বের প্রথম ধাঁধাটি হচ্ছে, দর্শক আপনাদের জন্য এই পর্বের প্রথম ধাঁধাটি হচ্ছে, অল্প দিলে হয় না, বেশি দিলে বিষ, গুরুজনেরা বলে গেছেন আন্দাজ মতো দিস। আমি আবার রিপিট করছি, এই পর্বের প্রথম ধাঁধাটি হচ্ছে, অল্প দিলে হয় না, বেশি দিলে বিষ, গুরুজনেরা বলে গেছেন আন্দাজ মতো দিস। উত্তরটি খুবই সহজ, আপনারা দিবেন, এবং কে কোন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং উত্তরটি কোন দেশ থেকে, কোন শহর থেকে দেখছেন সেটা অবশ্যই দিবেন। এবং দ্বিতীয় ধাঁধাটি একটু পড়ে দিচ্ছি। যারা আমাদের সাথে ফেসবুকে অনেকেই জয়েন করেছেন, সবার নাম পড়তে পারছি না, কিন্তু যারা হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং অনুষ্ঠানটি উপভোগ করুন। আপুর কাছে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে, আপনি তো আগে আপনি কি কবিতা আবৃত্তি করবেন, তারপর প্রশ্নে যাব? প্রথমে মার্জনা চেয়ে নিচ্ছে, আসলে আমি প্রস্তুত না। আপা রিকোয়েস্ট করেছেন, আমি একটু লিখে নিয়ে আসছি 2টা লাইন, আমি একটু পড়ে শোনাই আপা, যদি অনুমতি দেন। থ্যাংক ইউ। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটায়, ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে, যতক্ষণ সময় আমি তোমাকে ততখানি ভালোবাসি। আমাদের ভালোবাসা চিরন্তন সত্য। 7 জন্মের পরেও যদি কিছু থেকে থাকে, আমি সেই জন্মেও তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ধন্যবাদ। এটা কি ভাইয়ার জন্য বললেন? সবার জন্য। আচ্ছা আপু, আমার প্রশ্ন, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, এটা বলেন। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তবে বিয়ের আগে আমাদের একবার না দুবার, একবার দেখা হয়েছে। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, ওনাদের আমাদের একটা ব্যবস্থা করেছে। একবার দেখা হয়ে 23 বছর পার করে দিলেন। আর তাইলে আমাকে এটার একটু তফাৎ বলেন তো, যারা মানে নিজের পছন্দে ভালোবেসে প্রেম করে বিয়ে করে এত দ্বন্দ্ব কেন? আপনি তো 23 বছর পার করে দিলেন মানে অ্যারেঞ্জ ম্যারেজে, তো এখানে সমস্যাটা কোথায়? আমি যেটা মনে করি আপা, সমস্যাটা হচ্ছে যে স্যাক্রিফাইস করতে হবে। যে আমি যে ফ্যামিলি থেকে এসেছি, আমার হাজব্যান্ড যে ফ্যামিলি থেকে আসছে, দুজনের সব কিছু কিন্তু আলাদা। এবং আমরা যখন একসাথে থাকতে, আপনি যে একটা কোশ্চেন করেছিলেন যে আমাদের মধ্যে ঝগড়া হয় কিনা, তখনই ঝগড়া হয় যখন মতের অমিল হয়। ঝগড়া তো হবে, এটাই তো স্বাভাবিক,
কিন্তু আমাদের ঝগড়ার পরেও আমাদের স্যাক্রিফাইসের মেন্টালিটি যেটা থাকতে হবে। যেমন আমি যখন পড়াশোনা করেছি, আমি রাত জেগে আমার যারা ছেলে ফ্রেন্ড, যারা আমার ক্লাসমেট ছিল, তাদের সাথে আমি পড়াশোনা করেছি। আবার আমার হাজব্যান্ড যখন পড়াশোনা করেছে, তার যারা ফিমেল ফ্রেন্ড, তাদের সাথে কিন্তু সে পড়াশোনা, এই ফেইথটাই, বিলিফটা আমার ছিল যে আমি কোনো কিছু করব না, এবং ট্রাস্টটা ছিল। এক্স্যাক্টলি আপা, হ্যাঁ, এই ওয়ার্ডটাই আসলে, যে ট্রাস্টটা ছিল ইচ আদারের প্রতি। এবং ও যখন করেছে তখন আমার প্রতি ওর ট্রাস্টটা ছিল, আবার আমি যখন করেছি ওর আমার প্রতি ট্রাস্টটা একটা বিশাল বড় একটা ব্যাপার আমি মনে করি, যে প্রত্যেকটা বিয়েতে। আর স্যাক্রিফাইসটা করতে হবে, কারণ বিয়েটা তো শুধু দুইজনের মধ্যে না, একটা ফ্যামিলির মধ্যে আরেকটা ফ্যামিলি। প্রত্যেকটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকবে, দেব ননদ থাকবে, তাদের প্রতিও কিছু দায়িত্ব থাকতে হবে। এটা কিন্তু আমাকে যেরকম মানতে হবে, আমার হাজবেন্ডকেও কিন্তু সেরকম মানতে হবে। যেমন আমি একটা মেয়ে, আমি পড়াশোনা করি, আমি আমার বাবা মা যদি নাও চায়, আমার কিন্তু মন চাইবে যে আমি কিছু কিনে দেই বা কিছু করি। সেটা যদি আমার হাজব্যান্ড যদি দিতে না চায়, তখন আমার হাজব্যান্ড যখন তার ফ্যামিলিকে দিতে চাইবে, তখন কিন্তু আমিও চাইবো না। এই জিনিসটা কিন্তু দুজনের ক্ষেত্রে বুঝতে হবে, এবং এটা যে বুঝে যে কোটা করতে পারবে, তাহলে আসলে একসাথে চলা যাবে। আর ধৈর্য ধরতে হবে। আমরা যখন আমাদের বিয়ে হয়েছে, আমরা তো স্ট্রাগল করে আজকে আলহামদুলিল্লাহ যে পর্যায়ে এসেছি। প্রথম দিনেই তো আর আমাদের এই স্বাচ্ছন্দ্য বা এই সচ্ছলতাটা ছিল না। দুজনে এখানে পড়াশোনা করেছি, দুজনে স্ট্রাগল করেছি। আমরা যেহেতু ফরেন স্টুডেন্ট ছিলাম, আমাদের তো নিজেই জোগাড় করতে, একদম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আমরা, যে আমার বাবা মা টিউশন ফি দিবে, আমরা পড়াশোনা করবো, তা কিন্তু ছিল না। কিন্তু আমরা দুজনকে হেল্প করেছি। যেমন আমার হাজব্যান্ড যদি বলতো না আমি ওয়াইফকে কেন পড়াবো, বা আমি যদি বলতাম আমার হাজব্যান্ডকে কেন পড়াবো, তাহলে কিন্তু হতো না জিনিসটা। তো এই কমিটমেন্টটাও থাকতে হবে, যে আমরা আমার হাজব্যান্ডের যখন কিছু দরকার, আমি সেটা বুঝতে হবে। সে বলার আগে আমি বুঝি যে সে কি চায়, আবার আমি বলার আগে সে বুঝে যায় যে সে যেমন বললো যে ও আসতেছে। এই জিনিসগুলো আসলে না হলে হয় না, ফিল করতে হবে। জি আপা, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার বৈবাহিক জীবনে। আমি মনে করি যে এই জিনিসটা আসলে থাকতে হবে। আর আরেকটা জিনিস আপা আমি বলি, যেটা আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখছি, যে আমরা যারা ছেলে মেয়ে যারা ইয়ে করছে, আমরা দেখে আসছি আমার বাবা মার সাথে, আপনি আমি আমরা সবাই দেখেছে বাবা মার সাথে কত ভালো রিলেশন। এবং ছেলে মেয়েরা যদি দেখে যে বাবা মা ঝগড়াঝাটি করছে, তার লাইফেও কিন্তু সেটা প্রতিফলন হয়। হ্যাঁ, এটা এফেক্ট করে আপা। এটা মনে সব, যদি ঝগড়াঝাটি হয়, যখন আমার মেয়ে না থাকবে, তখন আমি তার সাথে যদি আমার কোনো আর্গুমেন্ট করতে চাই, তখন করা উচিত। আসলে আমি মনে করি যে আপু, হয়তো আপনি আমার সাথে একমত হতে পারেন, যে বিবাহিত জীবনে আসলে কেউ কেউ আছেন আবার এক্সট্রিম পর্যায়ে ধৈর্য ধরে একতরফাই করে যাচ্ছেন, একটা ব্যালেন্স রেখে মনে হয় চলতে হয়। আবার কেউ আছেন যেমন আপনাদের মতো আন্ডারস্ট্যান্ডিং আছে, লাভ, কেয়ার, ট্রাস্ট আছে, স্যাক্রিফাইস আছে, কম্প্রোমাইজ আছে। এটা একটা ব্যালেন্সের মধ্যে। আপনারা দুইজন প্রফেশনাল, আবার বাচ্চাও আছে, পরিবারগুলোও আছে, বাবা মা আত্মীয় স্বজন আছেন। কিন্তু অনেকে আছে আবার এক্সট্রিম পর্যায়ে, মানে একদম কেউ কাউকে পাত্তা দিচ্ছে না, না হলে একজন শুধু ভিকটিম হচ্ছে। তো এতে কোনো ব্যালেন্স থাকে না, কিন্তু তখন ভেঙে যায়, আর না হলে একদম খারাপ পর্যায়ে যায়, মানে শেষ পর্যায়ে একদম। অনেক ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়, যে একজন বেশি ওভার স্টেপিং করে ফেলে, এটা আসলে কখনোই ঠিক না। কারণ আমরা তো সবাই মানুষ, আমাদের ভুল ত্রুটি অনেক কিছুই থাকে। তো দুজন ওয়াইফ আসে এক ফ্যামিলি থেকে, আর হাজব্যান্ড আসে আরেক ফ্যামিলি থেকে, দুজনে চলাফেরা, তারপরে তাদের পারিবারিক যে সম্পর্ক ডিফারেন্ট থাকে। এটা আসলে দুজনকে বুঝতে হয় এবং স্যাক্রিফাইস করতে হয়। আর এটা কখনোই এক হবে না, এটা এক হয় না। হ্যাঁ, চলতে চলতে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আস্তে আস্তে কিন্তু আপনার অভ্যাসে উনি, উনার অভ্যাসে আপনি পরিণত হবেন। কিন্তু হুট করে দুইটা পরিবারের ছেলে তার বড় হওয়াটাই তো ডিফারেন্ট। কোনো পরিবারে দেখেন আপনি সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে, অন্য পরিবারে দেখবেন হয়তো ওরা ব্যস্ত, এভাবে খাচ্ছে না, অনেক কিছু আছে। তো এটা আসলে বুঝে নিলেই সহজ। কিন্তু আমাদের বর্তমানে ডিভোর্স রেটটা টু হাই, তারপর স্যাক্রিফাইস মাইন্ড নাই, কম্প্রোমাইজ মাইন্ড নাই, ট্রাস্ট নাই, বিলিভ নাই, কিছু নাই। কার থেকে কে বড় হবে? আর বিয়েটাকে একদম কাগজের মতো মনে হচ্ছে, মানে বিয়ে করলাম ছেড়ে দিলাম, মানে অনেক সময় আছে বড় হবে। হ্যাঁ, মানে ওই জিনিসটা আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়। তার বড় মানে আমি
আমার ওয়াইফের উপর ডোমিনেট করব বা ওয়াইফ হাজব্যান্ডের উপর ডোমিনেট করবো, এইটা আসলে যখন আসে তখনই সম্পর্কটা আসলে ফাটল ধরে যায়। হ্যাঁ, আর আমরা কিন্তু দাদা দাদি নানা সবাইকে একসাথে দেখেছি, বাবা মাকে দেখেছি বৃদ্ধ হয়ে তারপর ওনারা সংসার জীবন করে গেছেন। তো আজকালকার বিয়ে খেয়ে আপনি আসলেন, কিছুদিন পরে দেখা গেল ওই বিয়েটা আছে কি নাই, মানে ভেরি শকিং মনে হয়। কিন্তু এইভাবে সমাজকে একটু পজিটিভ ওয়েতে টার্ন করা উচিত, কারণ কাপল হবে একজন এক্সাম্পল, রোল মডেল। ওনাদেরকে দেখে সবাই হাসবে, সবাই এনজয় করবে, ওরা একটা ব্লেসিং এর মতো হবে, যেখানে যাবে সুন্দর লাগবে। আর তখন তো অন্যরা ইন্সপায়ার্ড হবে, বাচ্চাগুলো সেটা ইন্সপায়ার্ড হবে বাবা মাকে দেখে। তো এটা আমরা সবার কাছে আসলে ভালো জিনিস প্রত্যাশা করতে পারি। ইগোটাকে যদি সবাই সরিয়ে একটু স্বাভাবিকভাবে কে অন্যকে আপন করে নেন, তাহলে কিন্তু ওর সমস্যাটা অনেক কমে যায়। আর আমি একটা অর্গানাইজেশন রান করি, সিপি বা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। ওইখানে সবচেয়ে বেশি কেস, 300-র উপরে আমরা কেস ডিল করেছি, এবং এইগুলোই সিমিলার, মেজরিটি কেসগুলোই এটা থাকে। মানে যে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, না হলে একদম ছাড়াছাড়ির পর্যায়ে গেছে, মানে কোনো সলিউশন পাওয়া যায় না। মানে এটা যে ব্যালেন্স রেখে একটা কাপল, একটা সংসার একটা টিকিয়ে রাখবেন, আমরাও যে অ্যাডভাইস দিব কি দিব, মানে ভেরি ভেরি ডিফিকাল্ট। এক্ষেত্রে আমি মনে করি যে আপা ফ্যামিলির একটা বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, ছেলে হোক মেয়ে হোক, বাবা মার দায়িত্ব আছে। যেটা আপনি বলছিলেন যে অ্যাটলিস্ট রাতের বেলাটা আমরা একসাথে টেবিলে খাই। মেয়েটাকে যখন আমরা মেয়েকে, বাঙালি কালচার যে তুমি একটু তোমার প্লেটটা ধুয়ে রাখো, ছেলেটাকে বলা উচিত যাও তুমি তোমার প্লেটটা ধুয়ে রাখো। তার যে হেবিচুয়াল যে ব্যাপারটা, এটা কিন্তু বিয়ের পরে তাহলে হয়ে যাবে, তখন ওয়াইফকে কিন্তু সে সাহায্য করবে। মা যখন রান্না করছে, আসো বাবা তুমি চলো আমরা একসাথে পেঁয়াজটা ছিলে দিচ্ছি। তো এগুলি যদি আমরা ফ্যামিলির থেকে করি, তাহলে কিন্তু এই ডিভোর্সের ব্যাপারটা অনেক কমে যাবে আমার কাছে মনে হয়। আরেকটা জিনিস, যে বাচ্চাদের এখনকার যুগে ছেলেদেরকে শিখাতে হবে বউদেরকে হেল্প করা, এটা, এবং মেয়েদেরকে এই মাইন্ডসেট দেওয়া যাবে না যে বিয়ে হলেই আলাদা হয়ে যেতে হবে। এটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, এটা কিন্তু এটা ডিজিজে পরিণত হয়েছে। মানে বিয়ে হলে তো হবেই, যখন এই দেশে আপনি দেখেন কেউ একই পরিবারে থাকে না। বাংলাদেশে হয়তো কিছুদিন থাকে, তারপর আস্তে আস্তে মানুষ এখন যৌথ পরিবারগুলো নাই। কিন্তু এইখানেও বলেন, বাংলাদেশে বলেন, আমি দেখেছি দুই দেশে মাইন্ডসেটটাই থাকে বিয়ের দিন থেকে, মানে কতদিনে আলাদা হয়ে যায়। কিন্তু আলাদা হয়ে কিন্তু তারপর ওদের আর সংসার টিকতেছে না, কারণ পরিবারের সবাই থাকলেও কিন্তু একটা যে গাইডলাইন থাকে, গার্জিয়ানদের একটা যে শাসন বারণ থাকে, ওইটাও তো থাকে না। শুধু তা না, যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে সুবিধাও তো অনেক বেশি। একটা বাচ্চা হলে যদি হাজব্যান্ড ওয়াইফ যদি কাজ করে, তাহলে শ্বশুর শাশুড়ি কিন্তু হেল্প করতে পারছেন, তাই না? তো এই জিনিসগুলো আসলে ফোকাস করতে হবে আমাদের সোসাইটিতে, যারা দিকগুলা, কারণ কেয়ারারের কাছে বাচ্চা দেওয়ার চাইতে শ্বশুর শাশুড়ি পরিবারের কেউ রাখলো, সেটা তো আরো পজিটিভ, খুবই পজিটিভ হবে তাহলে। আর বাবা মা এত কষ্ট করে বাচ্চাদেরকে বড় করলো, এখন ওরা যাবে কোথায়? ওনারাও তো সারা জীবন তো বাচ্চাদের জন্যই দিল, তো শেষ বয়সে তো একটু নাতি সবাইকে নিয়ে একটু কেয়ারে থাকতে চায়। এগুলো আসলে আমাদের সমাজে এখন সবাইকে একটু পজিটিভলি চিন্তা করতে হবে। তো আমরা এবার শাকির ভাইয়ের গলায় অনেকক্ষণ তো আলোচনা হলো, আমরা অনুষ্ঠান কিন্তু শেষের দিকে চলে আসতেছে। আপনার গলায় কিন্তু একটু গান শুনতে চাই। আমি জানি আপনি গানের শিল্পী না, কিন্তু আপু যেহেতু আপনার জন্য একটা কবিতা বলেছেন, আপনি একটা গান শোনান আপুকে, আমার দর্শকদেরকে। আচ্ছা, আমি 2 লাইন চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, তো এটা হলো আপনার এই কেমন থেকে কেমন সিনেমার একটা গান। তো আমি একটু চেষ্টা করি। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। থ্যাংক ইউ। চমৎকার শাকির ভাই, ভালোবাসার 23 বছর বুঝাই গেল আপনাদের রোমান্টিক কাপল। আমার দর্শকরা দেখেছেন নিশ্চয়ই, উনাদের মধ্যে কি প্রেম ভালোবাসা আছে, এটা আমাদের সব
কাপলদের মধ্যে থাকুক এই প্রত্যাশা। এবার আমি দ্বিতীয় ধাঁধাটি দিয়ে দিচ্ছি। আমাদের এই পর্বের নতুন দ্বিতীয় ধাঁধাটি হচ্ছে, সবাই রেডি আছেন তো? 3 অক্ষরে নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে। এই পর্বের দ্বিতীয় ধাঁধাটি হচ্ছে 3 অক্ষরে নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর ছেড়ে দিলে আকাশেতে উড়ে। আশা করি সবাই উত্তরটি পারবেন। খুবই সহজ ধাঁধা নিয়ে এসেছি আজকে। সবসময় আপনাদেরকে কঠিন কঠিন ধাঁধা দেই, এবার সহজ দিলাম। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবার আমি আপুর কাছে, আপনি যেহেতু ইমিগ্রেশন ব্যারিস্টার, আপনার কাছে অনেক দর্শকরা জানতে চাইবেন স্বাভাবিক নিয়মে যে আমাদের যে এখন নতুন নিয়ম করেছে অ্যাসাইলেম, বাংলাদেশ থেকে এসে কেউ অ্যাসাইলেম নিতে পারবেন কিনা এই সম্পর্কে একটু বলবেন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যারা এসছেন এখানে কেয়ার ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এবং যাদের বাচ্চা হয়েছে ওদের স্টেটাসটা কী? আচ্ছা, প্রথম যেটা অ্যাসাইলামের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে 3টা কারণে অ্যাসাইলাম হয়। একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম, একটা হচ্ছে যে আপনার এথনিক, রেস, গে অথবা লেসবিয়ান যেটা হয়, রিলিজিয়াস ম্যাটার যদি হয়ে থাকে, আরেকটা হচ্ছে যে আদার্স যদি কোনো কারণে কেউ যদি বলে যে আমার ফিয়ার আছে, মানে আমি ভয় পাচ্ছি দেশে গেলে যে এনফোর্সমেন্ট বাহিনী যারা আছে তাকে আমাকে কোনো প্রোটেকশন দিবে না, সেক্ষেত্রে অ্যাসাইলাম করতে পারেন। আর যদি অ্যাসাইলাম করেন, যেটা পলিটিক্যাল কারণে অ্যাসাইলাম যদি করে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখাইতে হবে যে পলিটিক্যালি কীভাবে ইনভলভ আছে, কোন পোস্টে কাজ করেছে, এবং তার দেশে গেলে যে সমস্যাটা হবে। রিসেন্টলি যেটা আমি সবাই ফেস করছে, আমি আমার ক্লায়েন্ট শুধু না, অনেকে অ্যাসাইলাম করেছিলেন, যেটা আওয়ামী লীগ আমল যেটা ছিল সেই সময় অনেকে যারা বিএনপি, জামাত ইসলামী শিবিরের যারা ছিলেন এখানে, ওনারা যেটা অ্যাসাইলাম করেছেন, এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, এখন কিন্তু এই কেসগুলো যখন কোর্টে যাচ্ছে বা হোম অফিস থেকে যাচ্ছে, তারা কিন্তু 2টা কারণে রিফিউজ করছে। একটা বলছে যে লোয়ার স্ট্যান্ডার্ড আর হায়ার স্ট্যান্ডার্ড। লোয়ার স্ট্যান্ডার্ড বলছে যে তৃণমূলের যারা কর্মী, যেমন জয়েন্ট সেক্রেটারি, সিলেটের জয়েন্ট সেক্রেটারি, সে হচ্ছে লোয়ার স্ট্যান্ডার্ড। আর যদি বড় হাই লেভেলের কিছু হয় তাহলে হায়ার স্ট্যান্ডার্ড। শুধুমাত্র এই রিজনগুলো দেখে রিফিউজ করছে। অথবা বলছে এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, এখন তো আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাত শিবির না, ইন্টারিম গভর্নমেন্ট, এখন কেন ফেরত যাবে না? এই 2টা কারণে রিফিউজ করছে। কাজেই যারা অ্যাসাইলামে নতুন নিয়ম হয়েছে, আগে তো নিয়ম মানে অ্যাসাইলামের নিয়ম না, মানে এই রিজনগুলো ওরা দেখাচ্ছে এখন। জি, এখন যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অথবা আপিলে যারা যাচ্ছেন, আপনারা এই জিনিসগুলো খেয়াল করে যদি আপনাদের লয়ার থেকে থাকে, ওনাদের সাথে কথা বলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কিভাবে এস্টাবলিশ করবেন যে ইন্টারিম গভর্নমেন্ট হলে আপনি কিভাবে যেতে পারবেন না, কেন যেতে পারছেন না, আর হায়ার স্ট্যান্ডার্ড, লোয়ার স্ট্যান্ডার্ড বলে। আর এই ক্ষেত্রে ভালো লয়ার লাগবে। জি, ভালো লয়ারের কাছে, এবং যারা জানেন এইসব বা বিষয়গুলো। আজকাল তো অনেকে আবার অনলাইনে ঘাটাঘাটি করে অ্যাপ্লিকেশন করে অনেক সমস্যা ঘটে যায়। জি, এখন আসলে ইউকে ভিআইতে যারা একটু পড়াশোনা জানেন, তার ওখানে কিন্তু বলা আছে যে কিভাবে অ্যাসাইলাম করতে হবে, কোন ধরনের পরিস্থিতি হলে অ্যাসাইলাম করা যায়, বা ওরা একটা গাইডলাইন্স দিয়ে দেয় যে অ্যাসাইলামে কয়টা ইন্টারভিউ হবে, কোশ্চেন না এগুলো না, বলে দেয় যে কয়টা ইন্টারভিউ দিতে হবে, আবার কয়দিন পরে ইন্টারভিউ হবে, এই জিনিসগুলো ছোট গাইডলাইন্স দিয়ে দেয়। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো হোম অফিস থেকে আলাদা গাইডলাইন্স থাকে, অ্যাসাইলামের ব্যাপারেও গাইডলাইন্স দেওয়া থাকে। যারাই করবেন তারা একটু রিসার্চ করে নিলে তাদের জন্য ভালো। আর কেয়ার ওয়ার্কের ব্যাপারে আসলে যেটা হচ্ছে, অনেকে তো এসছেন কেয়ার ওয়ার্কার হিসাবে, বা অনেকে কিন্তু সাফার করছেন যার ফ্যামিলি নিয়ে আসছেন, বা অনেকের বাচ্চা হয়েছে। তো আমাদের দেশে যদি কোনো বাচ্চা হয় যাদের কোনো লিভ টু রিমেন নাই, অথবা লিভ টু রিমেন আছে, তারা ইউকেতে যারা আছেন, যারা স্টুডেন্ট ভিসা এসছেন অথবা কেয়ার ভিসায়, স্টুডেন্ট ভিসায়, কেয়ার ভিসায়, অথবা যারা ওভারস্টেরও আছেন, তাদের যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু সরাসরি এখন আগে যেরকম ভিসা পেয়ে যেত, এখন কিন্তু সেটা দেয় না ওরা। এখানে 2টা জিনিস হতে পারে। একটা জিনিস হচ্ছে যদি কারো যদি এখানে বাচ্চা হয় এবং 7 বছর যদি সে থাকে, অথবা যদি বাংলাদেশ থেকে আসে 7 বছর যদি থাকে, তাহলে তারা ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারে। আগেতেই তো হচ্ছে 2.5 ইয়ার্সের ভিসা, এখন ইনডিফিনিট লিভ দেয়। আর 10 বছর পরে তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। কাজে কেয়ার ভিসায় যদি এসে যদি কারো বাচ্চা হয়, তাহলে আসলে কোনো সুবিধা এই মুহূর্তে পাবে না।
তাইলে এই বাচ্চাটার কি হবে, মানে সে কি ব্রিটিশ সিটিজেন হতে পারবে না, সে তাকে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি 7 বছর যদি অপেক্ষা না করে, তাহলে যদি সে স্টেটলেস হয়, স্টেটলেসটা মানে হচ্ছে যে আমার কোনো দেশ নাই, আমার কোনো পাসপোর্ট নাই। এখন সে যদি বাংলাদেশি বাবা মার হয়ে থাকে বা বাংলাদেশ হাইকমিশন থেকে যদি লিখে দেয় যে এই বাচ্চাটা পাসপোর্টটা আমরা দিব না, তার মানে হচ্ছে সে স্টেটলেস, তখন তারা ভিসা দিবে যে স্টেটলেস হিসাবে। আর যদি বাবা মা, কারণ বাচ্চাটা এখানে যেটা, এটা 1986-এর আগ পর্যন্ত যে যদি বাই বন্ড সিটিজেনশিপটা দিত, কিন্তু এখন এটা দেয় না। 86-এর পরে ওইটা চেঞ্জ করে ফেলেছেন ওনারা। তো বাবা মার যে ভিসাটা থাকবে ওই ভিসাটাই আসলে এখন বাচ্চা হওয়ার পরে তারা ক্যারি করে। তবে কেউ যদি অ্যাসাইলাম সিক করেন এবং সেক্ষেত্রে যদি ফ্যামিলি থাকে বা যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকে, এখানে অ্যাকোমোডেশন না যদি ওনারা চান, ওটা ওনারা করতে পারেন। ওটা হচ্ছে ফর্ম 86 দিয়ে একটা ফর্ম আছে, ওটা দিয়ে 86 বা 96 মনে হয় না ওটা। যারা মানে স্টুডেন্ট আসছেন এখন যে নতুন নিয়ম করেছে আর স্পাউস আনা যাবে না, শুধু রিসার্চ যারা করে, যারা পিএইচডি করছেন তারা শুধু স্পাউস আনতে পারবেন না, আর কেউ আনতে পারবেন না। এটা তো কঠিন হয়ে গেল না? খুবই কঠিন হয়ে গেছে। যেমন যেটা আমরা গল্প করছিলাম যে আমি যখন পড়াশোনা করেছি আমার হাজব্যান্ড অ্যাজ এ স্পাউস হিসাবে আমাকে সাপোর্ট দিয়েছে, আবার ও যখন পড়াশোনা করেছে আমি অ্যাজ এ স্পাউস হিসাবে সাপোর্ট দিয়েছি। এটা তো আসলে থাকবে না। আর শুধু বাংলাদেশ না, আসলে অন্যান্য যারা ডেভেলপিং কান্ট্রি থেকে যেসব স্টুডেন্টরা আসছে, তারা যদি হাজব্যান্ডভাবে আসতে পারে তাহলে কিন্তু একজন সাপোর্ট দিতে পারে, তাই না? তো খুবই খারাপ হয়েছে না এই লোটা আসলে। আর অনেক সংসারেও তো সমস্যা হয়। বাচ্চারা অনেকে তো ফ্যামিলি ম্যান বা ওমেন যারা আছে তারাও তো অনেকে হায়ার এডুকেশন নিতে চান। তাদের বাচ্চা যদি বাংলাদেশে বা ফ্যামিলি যদি বাংলাদেশে রেখে আসে তাহলে কিন্তু পড়াটাও ইন্টারাপ্ট হয়, তাই না? ভালো করে পড়তে পারেন না। এটা আমরা আশা করি যে এই লটা ওনারা চেঞ্জ করবেন করে। কোনো প্রোটেস্ট হচ্ছে, মানে কেউ কোনো কথা বলছেন? এটা তো গভর্নমেন্টকে তো আসলে অনেকভাবে লেখা হচ্ছে, অনেকে চ্যালেঞ্জও করছে যে এটা কেন করা হচ্ছে না। এটা কি শুধু বাংলাদেশে নাকি সবার? সব জায়গায় এই লটা, এইসব এখানে ল যেটা এটা সবার জন্য, এটা মানে ইউরোপিয়ানদের জন্য না, ইউরোপিয়ানদের জন্য একটু ডিফারেন্ট ল, শুধু এশিয়ান, শুধু এশিয়ান অথবা ইউ ছাড়া যারা আছে তাদের জন্য, মানে যারা স্টুডেন্ট হিসাবে। আর ইউরোপ থেকে আসে যারা, তাদের জন্য তো আগে তো তাদের জন্য লটা ছিল, এখন তারা ইউকে লতেই পড়বে। তো তোদের জন্য তো আবার 6 মাস আসতে পারে, তারপর থাকতে পারে, অথবা তারা যদি দেখাতে পারে যে আগে আসে নাই কেন, সে ব্যাপারেও তাদের কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য যারা কান্ট্রি আছে তাদের ব্যাপারে তো কোনো ছাড় দেওয়া হয়নি। আসলে লটা বেশি কঠিন, বেশি হার্ড হয়ে গেছে এটা আসলে। আর স্টুডেন্ট ভিসা আসার পরে তো অনেকে পিএসডব্লিউ তে যাচ্ছে, যেটা এখন পোস্ট স্টাডি ওয়ার্ক অথবা ওয়ার্ক পারমিটে যাচ্ছে। তো ওয়াইফটা থাকলে তো তাদের জন্য, বা হাজবেন্ডটা থাকলে কিন্তু অনেক সুবিধা হয়। হ্যাঁ ওইটাই। আচ্ছা ভাইয়াকে লাস্ট প্রশ্ন, যেটা আপনার প্রফেশন রিলেটেড না, যদিও আপনি সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের যে ইদানিং ঢাকায় যা হচ্ছে, মানে এই জিনিসটা আমি একটু টাচ করছি। আসলে এটা আমার ওই অনুষ্ঠান না, ম্যাগাজিন সাতরংটা হচ্ছে হাসি খুশির একটা অনুষ্ঠান, যে ওই যে প্যাসেঞ্জারদের সাথে এই নিয়ে আপনার কি মন্তব্য? এয়ারপোর্টে যেটা হচ্ছে, এটা তো আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমরা এই দেশ থেকে যাই বা বিভিন্ন দেশে থেকে যাই, এটা ওরা যে আচরণটা করে অনেক ক্ষেত্রে দেখি যে আসলে এটা মানে আমাদের জন্য কাম্য না। আমার কাছে যেটা মনে হয় কারোর জন্য কাম্য না। বাট আমাদেরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু প্যাসেঞ্জার না বুঝে, হয়তো বা এটা তাদের রুল থাকে, কিছু চেক আপ যেটা আসলে সহযোগিতা করা উচিত। দেখা যায় যে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি। আর বাংলাদেশে আসলে যে ঢাকা এয়ারপোর্টটা, এখানে অনেক আসলে হ্যাসেল করা আমি দেখছি। আমি লাস্টে যে কয়বারে গেলাম, অনেকগুলো অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হয়, এগুলি ফিল আপ করতে হয়, এখনও সেই ম্যানুয়ালি হ্যান্ড রাইটিংয়ে করতে হয়। তো কেন করতে হয় আমার কাছে খুব বিরক্তি। আপনি লাইনের পিছনে আসলেন বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আবার লিখতে হবে কেন? আমাদের তো নো ভিসা রিকোয়ার্ড লাগানোই আছে, তাহলে ব্রিটিশ পাসপোর্ট আছে বলেই কেন লিখতে হবে? জি। তো এখন এই জিনিসগুলি যখন হয়, আসলে আমাদের অনেক সময় বিরক্তিকর উদ্রেক হয়। একটা লং জার্নি করে ওখানে নামার পর বাচ্চারাও একটু এটা অভ্যস্ত না। বাট এটা যেহেতু এখন তাদের তাদের সহযোগিতা করা উচিত আমাদের। তো বাট ওরা যেটা করে যে হ্যারাসমেন্ট করে, এটা ঠিক না। আমরা তো আসলে রেমিটেন্স পাঠাই বাংলাদেশ, সেখান থেকে সবাই
আর নিজের দেশে গিয়ে ধরনের ব্যবহার তো কাম্য না, আমরা আশা আর বাচ্চারা কি যাবে আপনি বলেন, ফিউচার জেনারেশন কি যেতে চাইবে? এরকম তো যেতে চাইবে। যদি এরকম দেখে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে কোনো এয়ারপোর্ট, আমার মেয়ে বা অন্য ছেলে মেয়ে তো যেতে চাইবে না, কেউই যাবে না, তোমাদের এখানে আসবে না, কারণ আমরা তো সারা বিশ্ব ঘুরে বেড়াই। ওরা কিন্তু তখন কম্পেয়ার করবে, তাই না? অবশ্যই। আর এই প্রজন্মের পরে যে প্রজন্মগুলা দেশে যাবে কিনা সেটাই কোয়েশ্চন মার্ক, বিগ কোয়েশ্চন মার্ক। এরকম হলে ওরা যাবে না আসলে। ওরা তো যে মানে যেভাবে বড় হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেভাবে অভ্যস্ত, এটা হলে ওরা আসলে ওরা এক্সপেক্ট করে না এই জিনিসগুলি। ওইটাই তো, আমরা এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এবং আমরা দোয়া করি এই যে মানে আশা করতে পারি এটার তাড়াতাড়ি একটা সুন্দর নিয়ম হবে। হ্যাঁ, ওইটাই তো। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। কথায় হাসি আনন্দে কেমনে কেটে গেল সময় বুঝতেই পারি নাই। আপনারা দুইজন কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? এবং ভালোবাসার 23 বছর পার করেছেন, আমার পক্ষ থেকে, সাত রঙের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আরও 23 বছর না, আরও অনেক অনেক বছর, 63-73 বছর কাটুক এই দোয়া করি। এবং দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপু বলেন, তারপর ভাইয়া বলবেন। থ্যাংক ইউ নিপা আপা। নিপা আপাকে অনেক ধন্যবাদ। নিপা আপা এত সুন্দর একটা প্রোগ্রাম করেন, আমরা খুবই আসলে বলবো ইটস আওয়ার প্লেজার, তাই না, এই অনুষ্ঠানে আসার জন্য। আর দর্শক যারা দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের মাধ্যমে নিপা আপা আজকে 100তম অনুষ্ঠানে এসেছেন। আমরা আশা করব আপনারা নিপা আপার সাথে থাকবেন, নিপা আপাকে উৎসাহ দিবেন। আর নিপা আপা কিন্তু আমাদের কমিউনিটির জন্য অ্যাওয়ারনেস আমি বলবো যে তৈরি করছেন। প্রত্যেকটা অনুষ্ঠান উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেটার মাধ্যমে কমিউনিটিতে উনি অ্যাওয়ারনেসটাও তৈরি করেছেন। কাজে আপনাদের ভালোবাসা নিয়েই নিপা আপা 100তম অনুষ্ঠানে এসেছেন। আমরা চাই আবার 100তম হবে, যখন 200তম তখন আমরা আবার আসব। আমাদের জন্য দোয়া করবেন, নিপা আপার জন্য দোয়া করবেন। এলটিভি 24-কে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, এত সুন্দর করে বলেছেন। ভাইয়া বলেন। থ্যাংক ইউ আপা। আসলে আমি তো অনুষ্ঠানে আসিনি, নিপা আপার প্রোগ্রামের মাধ্যমে আসলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার প্রোগ্রামটা 7 রং, এটা তো আসলে অ্যাবসলিউটলি ফাইন প্রোগ্রাম, খুব সুন্দর প্রোগ্রাম, এবং নামটাও যেরকম সুন্দর আপা উপস্থাপনা করে আরও সুন্দর করে। 100তম প্রোগ্রাম হলো আজকে, তা আমরা আসলে সৌভাগ্যবান আপার মাধ্যমে এটা আসলাম এখানে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ সবল সুন্দর থাকতে পারি। এবং আপনারা প্রোগ্রামটা ভালো ভালো করে আরও বেশি বেশি করে দেখবেন, এই কামনা করি। সবাই দোয়া করবে, সবাই ভালো থাকুন, সুস্থ সবল থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ শাকির ভাই। আপনাদের দুইজনকে, প্রিয় দর্শক, দুইজন চমৎকার রোমান্টিক কাপল নিয়ে এসেছিলাম এবং প্রফেশনাল। তো ওনাদের সব গুণ আছে, এবং বাবা মাও ওনারা। তো এরকম ঘরে ঘরে আমরা কাপল দেখতে চাই, এরকম স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে, স্ট্রাগল করে, এবং আনন্দ, টক ঝাল মিষ্টি নিয়ে সংসার সুখের হোক, এটা প্রত্যাশা করি। ওনাদের মতো কাপলরা ঘরে ঘরে দেখতে চাই, এটা আমাদের প্রত্যাশা। বরাবরের মতো আমি শেষের বাণী দিয়ে শেষ করব, এবং সবাইকে 100তম পর্বের জন্য আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং দোয়া করবেন, আমার সাথে থাকবেন। সাত রঙে যারা ছিলেন, অংশগ্রহণ করেছেন, এবং যারা আগামীতে আসবেন, সবাইকে অভিনন্দন, সবাইকে ভালোবাসা। অনেকের ভালোবাসায় সাত রঙ আজকে 100তম পর্বে এসেছে। অনেক আপসাইড ডাউন ছিল, আমি মাঝখানে ব্রেক নিয়েছি, জীবনে অনেক উত্থান পতন হয়েছে, তার জন্য ব্রেক নিয়েছি। কিন্তু সাত রঙের গেস্টরা, সাত রঙের দর্শকরা আমাকে ভুলেন নাই, খুঁজে খুঁজে বের করেছেন। যখনই বাসায় বসেছি জোর করে বের করে নিয়ে এসছেন, আমরা সাত রঙ দেখতে চাই। এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেকে গেস্ট দিয়ে আমাকে আন্তরিকতা দেখিয়েছেন, ভালো ভালো গেস্ট দিয়েছেন, অনেকে মোরাল সাপোর্ট দিয়েছেন, প্রতিটা প্রোগ্রামের ফিডব্যাক দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এটার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং এইভাবে আমাকে আর সাথে থাকবেন। তাই বরাবরের মতো সুস্থ
চুলের জন্য পুষ্টিকর খাবার হচ্ছে হলুদ সবজি, তারপর ফলমূল, মিষ্টি আলু যেটা আমরা বলি মিষ্টি আলু, তারপর গাজর, আম, তারপর পেঁপে, মিষ্টি কুমড়া, ভিটামিন এ জাতীয় খাবার যেটা, ওগুলা খাবেন বেশি বেশি করে খাবারের তালিকায়। তখন শুধু চুলের জন্য না, চোখের জন্য ভালো এবং ভালো স্কিনের জন্য। এবং আনন্দে থাকার টিপস হচ্ছে প্রতি অনুষ্ঠানে আমি একটা করে দেই। এবার হচ্ছে বেশি করে গাছ লাগাবেন, যাদের গার্ডেন আছে, বেলকনি আছে এবং যারা একটু সময় পান, এবং বিশেষ করে ফুলের গাছ লাগাবেন। ফজরের নামাজের পরে আমি নিজে যাই, গাছের কাছে দাঁড়াই, কথা বলি, গাছকে দেখি, পানি দেই, বন্ধুত্ব করি। এটা যে কি শান্তি, এটা আপনারা করে দেখুন। সত্যি ভালো দিনটা শুরু করেন গাছ দিয়ে, গাছকে দেখে, গাছের সাথে কথা বলে। এবং এপিজে আবুল কালাম বলেছেন, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে শিখতে হবে। তো আমরা না পড়লে কিন্তু আমরা ভালো হয়ে বের হতে পারবো না। তো আমাদের অনেক কিছু পার হয়েই কিন্তু আমাদেরকে ভালো হতে হবে। আর সবাই আমরা হাসি আনন্দে থাকি, একে অন্যকে সহযোগিতা করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং আমাদের বয়স্ক যারা আছেন তাদেরকে একটু সময় দিন, একটু ওনাদের পাশে বসুন। এই অনুরোধ আপনাদের কাছে রইল। আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।